ওইখানে যখন বাঘটা পেরিয়ে গিয়েছিল দিনের বেলা, তখন প্রচুর লোক তো চারিদিক থেকে ছুটে এসেছিল। বাঘ অনেকবার পেরিয়েছে, অনেক গল্প আছে। আর সেই সময় এত লোক চলে এসেছিল। সুন্দরবনের ভয়ঙ্কর একটি জায়গা পঞ্চমুখানি, যা 5 নদীর মুখ এক জায়গায়। আর এই রূপে মাছ ধরতে যায় জেলেরা। এছাড়াও জেলেরা মাছ ধরতে যায় বাঘের মুখে পড়ে। তাছাড়া বাঘ প্রতিনিয়ত সুন্দরবনের গভীর জঙ্গলের থেকে পার হয়ে লোকালয়ের মধ্যে তাণ্ডব চালিয়েছে। সেই ঘটনাই এই ভিডিওতে আমরা তুলে ধরলাম। সাথে থাকুন, সঙ্গে থাকুন। আপনি অ্যাক্টিং করুন, আপনি অপারেটর আর উনি হচ্ছে পুতুল, উনি অভিনয় করে যাবে। আসো এদিকে, এদিকে আসুন। আরে বাঘের চেহারা কেমন? শুরু করুন। কটা পা ছিল? 5টা পা। আচ্ছা, হ্যাঁ, কারণ একটা ছিল হ্যান্ডিক্যাপ। তাহলে আকর্ষণ হবে কি করে? আপনি আইডেন্টিটি ধরেছে। আসলে সুন্দরবনের সৌন্দর্য হচ্ছে বিভিন্ন রকমের গাছপালা, আর তার মধ্যে সুন্দরী গাছ হচ্ছে ফেমাস। সুন্দরী গাছের ফার্নিচার খুব ভালো এবং কাঠও খুব মজবুত, শক্ত। আর সেই জন্যে এই সুন্দরী গাছের নাম অনুসারে সুন্দরবন। কিন্তু এখানকার সবচেয়ে বিখ্যাত হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এটা দেখার জন্য মানুষের খুব উৎসাহ। এটাই দেখার জন্যে মানুষ সুন্দরবন ভ্রমণে আসে, যাতে করে এই টাইগার দেখতে পায়, বাঘ দেখতে পায়। এই বাঘ যেমন বড় তেমনি হিংস্র এবং ক্ষমতা তার প্রচুর। কারণ একটা মানুষ তার কাছে কিছুই না। কি করে দেখাবে? জঙ্গলে ঘোরাঘুরি করে টুরিস্ট নিয়ে, তাদের ওখান থেকে মানুষের জীবিকাও অনেকে জীবন ধারণ করেন, মানে জীবিকার উপর দিয়েই চলে। আর তারপরে বাঘ আমরা দেখি শুধু জঙ্গলে থাকে না, অনেক সময় আমাদের লোকালয়েও পেরিয়ে যায়। আগে তো হামেশাই পেরিয়ে যেত বাঘ। যখন টাইগার প্রজেক্ট হয়নি তখন হামেশাই লোকালয়ে পেরিয়ে যেত এবং আক্রমণ করতো। গরু, ছাগল এই সমস্ত মেরে নিয়ে চলে আসতে পারে। সেই জন্যে টাইগার প্রজেক্ট হওয়ার পরে, তারপরে তো পরে এই ঘেরাঘেরি হয়ে করলো, এসব নেট দিয়ে দিল যাতে করে বাঘ সহসা ওপারে না যেতে পারে। তবুও এখনও মাঝে মাঝে বাঘ বেরিয়ে যায় ওপারে। তাহলে টাইগার প্রজেক্ট বলতে কি, তাহলে এখানে কি বাঘ থেকে আবার বাঘের বাচ্চাও তৈরি হবে সেরকম হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা হওয়ার জন্যও একরকম পরিকল্পনা নিয়েছিল, ইঞ্জেকশন করতো। আগে শুনেছি 12 বছরে নাকি বাঘের একবার বাচ্চা হয়, কিন্তু এখন প্রতি বছরে বাচ্চা হয় এবং 3-4টে করেও বাচ্চা আমরা দেখেছি। কারণ যখন বাঘ বাচ্চা নিয়ে বেরিয়ে যায় আমরা দেখেছি একটা বাঘ 3-4টে করে বাচ্চা নিয়ে যাচ্ছে। কিন্তু আগে শুনেছি বাঘ ঠাকুর দাদার মুখে তখন 12 বছরে নাকি একবার বাঘের বাচ্চা হচ্ছে। কিন্তু এখন ওই টাইগার প্রজেক্ট হয়ে ওরা মানে মেডিসিন ব্যবহার করে প্রজনন ক্ষমতাকে বাড়িয়েছে, যাতে করে সুন্দরবনে বাঘ বৃদ্ধি পায়। আর এর আগে খোলা ছিল, তো মানুষ ইচ্ছা মতো শিকার করতো, চামড়া বাঘ মেরে চামড়া নিয়ে গিয়ে বিক্রি করতো, হরিণ মারতো, মাংস খেত এবং চামড়াও বিক্রি করতো। সেই জন্যে প্রচুর কমে গেছে। তার জন্য টাইগার প্রজেক্ট হয়ে এই সমস্ত কোর এরিয়া করেছে, জঙ্গল করেছে, ঘেরা বেড়া করেছে, যাতে করে বাঘটাকে রক্ষা করা যায়। আর বাঘ রক্ষা না করলে সুন্দরবনও রক্ষা করা যাবে না। কারণ এর আগে আমরা দেখেছি মানুষ অবাধে কাঠ কেটে নিয়ে যেত, আর বড় বড় বোট এসে এই জঙ্গল থেকে কাঠ কেটে সেই বোট ভর্তি করে কাঠ নিয়ে যেত, নিয়ে গিয়ে মানে বিক্রি করতো। এবং আমাদের পাড়া গাঁয়েও তারা এই কাঠ কেটে নিয়ে বিক্রি করে তারা সংসার চালাতো, এমন অবস্থা। কারণ তখন দেশে ইনকামের কোনো রাস্তা ছিল না, এক মাছ, কাঁকড়া আর জঙ্গলের কাঠ, এটাই ছিল জীবিকা। কিন্তু সেই সময় দেখা গেল
যে মাছ, কাঁকড়া, কাঠ, মধু এইসবের জন্য লোক জঙ্গলে আসতো আর বাঘ তাদেরকে ঘায়ল করে দিত, মেরে দিত। এইভাবে এক সময়, এখনো বিধবা পাড়া বলে একটা পাড়া আমাদের গোসাবা একেবারে কাছেই, কোপারের পাশেই একটা বিধবা পাড়া আছে, মানে ওইটা জেলে পাড়া ছিল। তারা মাছ ধরার জন্য জঙ্গলে আসতো আর বাঘে নিয়ে চলে যেত, বিধবা হয়ে গেছিল। তারপরে আমরা দেখেছি, আমাদের জ্ঞানে, আমরা তখন বেশ বড়, আমাদের ভালোই জ্ঞান আছে, তখন দেখেছি যে নদীর আশপাশে, তখন তো মানে গ্রামের কোনো ইনকাম ছিল না, এক ওই চাষ আর চাষ, আমন চাষ, 4 মণ 5 মণ করে ধান হতো 1 বিঘা জমি। তাই মানুষকে আসতে হতো জঙ্গলে ইনকাম করার জন্য, মাছ কাঁকড়া ধরার জন্য। আর তাই জঙ্গলের পাশে যে সমস্ত বসতিগুলো ছিল, প্রায় লোক এই মাছ কাঁকড়ার উপরে তাদের জীবিকা ছিল। আর জঙ্গলে আসতো বাঘে ছিল, জঙ্গলের এই ধার দিয়ে প্রায় সব বিধবা হয়ে গেছে। এখন মোটামুটি জঙ্গলে আসাটা অনেক কমে গেছে এই টাইগার প্রজেক্ট হয়ে। আর খোঁড়াখড়ি করেছে, কাঠ কাটা যাবে না, আর উড়ি দিয়ে মাছ ধরাও যাবে না, কাঁকড়া ধরাও যাবে না। আর তারপরে এই ঘেরা দিয়ে দিয়েছে যাতে করে লোক কম আসে জঙ্গলে। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখেছি মাঝে মাঝে বাঘ পেরিয়ে যায় আমাদের জঙ্গলে, মানে লোকালয়ের সামনে কি এখানে অনেক আক্রমণ করে এবং এই জায়গার থেকে লোক গিয়ে শুধু আবার ধরে নিয়ে আসে। আমরা দেখেছি দয়ারাম বলে একটা চিড়িয়াখানায় বাঘ ছিল, দয়ারাম, দয়াপুর থেকে তাকে ধরে নিয়ে গিয়ে রাখা হয়েছিল, সেই জন্য তার দয়ারাম হয়েছে। আর উত্তরডাঙ্গা থেকে একটা বাঘকে ধরে নিয়ে গিয়ে চিড়িয়াখানায় রাখা হয়েছিল, তার নাম দেওয়া হয়েছিল উত্তরা। 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 আর দয়ারামের নাম পরে হয়েছিল সুন্দরলাল। হ্যাঁ, কিন্তু ওটা দয়াপুর থেকে ধরা হয়েছিল বলে দয়ারাম দেওয়া হয়েছিল। তখনকার বনমন্ত্রী অমিত মিত্র ওই নাম দিয়েছিল। হ্যাঁ। এইভাবে আরো পরে আরো অনেক বাঘ ওরা ধরে নিয়ে গেছে। আমি দেখেছি, আমি যখন ক্যানিংয়ে থাকতাম ওটা তখনও দেখেছি বাঘ ধরে নিয়ে যাচ্ছে চিড়িয়াখানা রাখার জন্য। এইভাবে আমাদের পাখিরালাতেও একবার বাঘ পেরিয়ে গেছিল দিনের বেলা। আর সেখানে অনেক লোক জমা হয়েছিল, কিন্তু বাঘের কাছে কেউ যাচ্ছিল না। একজন জঙ্গলে যারা যেত, সেই মৎস্যজীবী, সে সাহস করে বাঘের কাছে এগিয়ে গিয়েছিল এবং যখন তার দিকে আক্রমণ করে হাঁ করে তেড়ে এসেছিল, ও পুরো হাত নিয়ে তার গালের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। তার হাতটা ভেঙে গেছিল, কিন্তু আর অন্য কোনো ক্ষতি করতে হয়নি। যদি হাতটা না দিত তাহলে ওকে মেরে দিত। নাম ছিল জোসেফ বৈরাগী। না না না, জোসেফ বৈরাগী তো এই সোনাগাঁয়, এইটা। আচ্ছা, এটা পাখিরালায়, বদ্রিঘাটে, এখানে পাখিরালাতে হয়েছিল একবার, পাখিরালাতে গেছিল। আর সেটা নিয়ে অনেক কেস তো আমাদের কেস হয়েছিল, তাদেরকে সুস্থ করে আবার কেসের মধ্যে দিয়ে তাদেরকে জেল খাটতে হয়েছিল। কিন্তু জোসেফ বৈরাগীকে এখানে মানে এই বদ্রির মোড়ে এইখানে যখন বাঘ বেরিয়ে গেছিল, সেটাও দিনের বেলা, ওটা হচ্ছে 2012 সালে। 2012 সালে ওই দুর্গা পুজোর সময় আমাদের টিমের ফিশিং এক্সপার্ট মাছ ধরে ফেলেছে। সুন্দর। ওইখানে যখন বাঘটা পেরিয়ে গিয়েছিল দিনের বেলা, তখন প্রচুর লোক তো চারিদিক থেকে ছুটে এসেছিল। এসে যখন মানুষের ভয়ে বাঘ ছুটে পালিয়ে আসতে চেয়েছিল, আর সে পাঁকের মধ্যে গেঁথে গেছিল, পাঁকের মধ্যে ঢুকে গেছিল। নিমাই বৈরাগী, জোসেফ বৈরাগী, হ্যাঁ। পাঁকের মধ্যে ঢুকে গেছিল, তখন মানুষ অনেক কাছে থেকে বাঘকে দেখেছে, অনেক কাছে থেকে একদম, অনেকে গায়ে ছুঁয়েছে, কেউ কেউ বস্তা চাপা দিতে গেছিল, এরকম করেছি বাঘকে। কিন্তু বাঘ ভেবেছিল উঠতে পারবে না, কিন্তু ঘটনাক্রমে বাঘ উঠেছে, আর উঠবে তো উঠবে, সবাই পালিয়ে গেছে, লাঠি সোনা ছিল হাতে। কিন্তু তথাপি ও যাচ্ছিল, যেতে যেতে ওর উপরে একটা অ্যাটাক করেছে। তারপরে পাশে আরেকজনের হাতে লাঠি ছিল, সেই লাঠির ঘা মারাতে
বেচারি ছেড়ে দিয়েছিল, তারপরে টাইগার থেকে গিয়ে সেই বাঘটাকে ধরে আবার এপারে ছেড়ে দিয়েছিল। ওরা নেট নিয়ে ঘিরে দিয়েছিল, ঘিরে দিয়ে সেই নেট সমেত বাঘটাকে একবার সোনাগাতে বাঘ পেরিয়ে গেছিল আমাদের এই সোনাগাঁ। সোনাগাতে দিনের বেলা সে ওইটা হয়েছিল, মানে রাতে পেরিয়েছিল, পেরিয়ে সকালবেলা একজন গেছে থালা বাসন ধোয়ার জন্য গেছে, গিয়ে দেখছে যে বাঘ। সে তো ভয়ে ছুটে গেছে, গিয়ে বাড়িতে ঢুকে গেছে বাঘ বাঘ করে। তারপরে লোকজন যখন জানতে পারলে যে বাঘ এসছে, চারিদিক থেকে চেঁচামেচি শুরু করলো, বাঘ এসেছে, এইভাবে চেঁচামেচি শুরু করলো। তখন সোনাগা একটা ছোট্ট কুঁড়ে ঘর, আর সেই কুঁড়ে ঘরে একজন বয়স্ক লোক তার নাতিকে নিয়ে শুয়েছিল, কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল। শীতের সময়। সেই বাঘ কি করেছে, তাকে টপকে, আর সেই কুঁড়ে ঘরে এখানকার মানুষের তখন তো উন্নতি ছিল না, সব কুঁড়ে ঘর ছিল, মাচা করা ছিল, মাচার উপরে চালের বস্তা থাকতো, জিনিসপত্র থাকতো, আর সেই মাচার নিচেও ঢুকে গেছিল, এমনভাবে ঢুকে গেছিল আর বাড়তে পারছিল না। কিন্তু পাশে মানুষ শুয়ে আছে, তাকেও কিছু করার উপায় ছিল না, যেমনভাবে ঢুকে গেছে। তারপরে জানাজানি হয়ে গেল, টাইগার প্রজেক্ট থেকে সব অফিসাররা গেল, ওরা গান বন্দুক নিয়ে গেল, নিয়ে গিয়ে অনেক কষ্টে সে চাল ফুটো করে সে গান ওয়েব করলো, করার পরে অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে যেতে তারপরে সেই হাড়ে করে সেই নদীর ধারে নিয়ে আসলো, নিয়ে বোটে তুলে সেই সময় অনেক দূর থেকে লোক এসেছিল, কারণ অনেক সময় ছিল, কলকাতা থেকেও লোকরা এসে সেই বাঘ দেখতো। এইভাবে প্রায় বাঘ বেরিয়ে আসতো, এখন একটু কমে গেছে। সোনাগার ওই বাঘটা কিন্তু আমি এখন খাঁচার গায়ে থেকে দেখেছি। খাঁচার গায়ে থেকে। আর যখন বন্দুক মারে, গুলি মারে, তখন প্রথম গুলি মিস গেছিল, আর দ্বিতীয় গুলি যখন মারে তখন হচ্ছে কিনা ওই যে খড়ের যে নেট দেওয়া ছিল, তো নেট দেওয়া ছিল, আর সেই নেট ধরে আমরা সব এরকম ধরে আছি, তাই তো? অনেক সময় ধরে বাঘ অনেকবার পেরিয়েছে, অনেক গল্প আছে। আর সেই সময় এত লোক চলে এসেছিল গ্রামের সব, কিন্তু গ্রামে কলকাতা থেকে লোক এসেছিল, হ্যাঁ। অনেক সময় পেয়েছিল বাঘটাকে ধরার, কারণ ওরা সুযোগ পাচ্ছিল না কিভাবে বাঘকে ওই গান বন্দুক মানে স্প্রে ইউজ করবে, সেটা মানে ভেবে পাচ্ছিল না। একে তো সেই ঘুটনির মধ্যে ঢুকে রয়েছে মাচার তলায়, তার উপরে খড়ের জাল, এইসব বিভিন্ন পরিকল্পনা নিয়ে সেই খড় ফাঁক করে সুযোগ করে নিয়ে তারপরে হ্যাঁ। ভোজা দাস সুন্দরবনের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, তার নাম ভোজা দাস, আর লম্বা ছিল ব্রাদার জাস্টিনের মতো। তিনি বাঘের সাথে বেশ কয়েকবার যুদ্ধ করেছেন এবং তার সঙ্গীদেরকে বেশ কয়েকবার বাঘের মুখ থেকে ফিরিয়ে এনেছেন, এবং তিনি বেশ কয়েকবার বাঘের মুখ থেকে খাবার ছিনিয়ে এনেছেন এবং মৃতদেহকে ফিরিয়ে এনেছেন। তার নাম ভোজা দাস। আর একবার তার সঙ্গেই একবার এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা হচ্ছে যখন তারা গিয়েছিল সেইবারে কাঁকড়া ধরতে। এইবার যখন কাঁকড়া ধরতে গেছে, তিনি মাঝে ডলিতে বসেছিল আর মাঝি ছিল পেছনে। বাঘ যখন উড়ে আসছে তখন সেই বাঘকে এরকম ধরেছে, বাঘের গলা ধরে বাঘের দুটো গালকে এরকম দুটো গালকে টেনে রেখেছে। রেখে তিনি গল্প করছিলেন যে জীব নাকি টেনে বার করেছে। এইরকম ব্যক্তি ছিলেন। আর এনার মতো হচ্ছে কিনা হেলদি এবং লম্বা, এইরকম তিনি ব্যক্তি ছিলেন। সুন্দরবনের মধ্যে অনেক বাঘের ঘটনা, অনেক প্রাণ গেছে, অনেকে জীবিত হয়ে ফিরে এসেছেন, অনেকে আবার বেঁচে আছেন, তারা অনেক কষ্টে, যারা জীবিত আছেন তাদের জীবন অনেক কষ্টে চলছে। সুন্দরবনের জীবন এরকম আছে। আর আমাদেরকে এই সুন্দরবন দিয়েছে যাতে আমরা সেই সমস্ত লোকের কাছে সুসমাচার নিয়ে যেতে পারি। হালেলুয়া।
যাতে আমরা সেই যিশুর কথা তাদের কাছে বলতে পারি। আর এটা আমাদের কাছে একটা মহান সুযোগ, তার কারণ এই পৃথিবীর সম্মুখে সুন্দরবন একটা বিশেষ জায়গা, ঐতিহ্যবাহী এবং বিখ্যাত এবং সমৃদ্ধশীল একটা জায়গা, যা পৃথিবীর প্রান্ত পর্যন্ত নাম ছড়িয়ে আছে। এইবারে আমাদের দায়িত্ব যাতে আমরা সুসমাচার সকলের কাছে তুলে ধরি। হালেলুয়া, ধন্যবাদ সকলকে। জয় যিশু। বন্ধুরা সকলেই ভালো থাকবেন। আর সুন্দরবনে আমরা ভ্রমণ করতে বার হয়েছিলাম, বয়োজ্যেষ্ঠ এক কাকু তিনি আমাদের সাথে ছিলেন, তার কাছ থেকে আমরা গল্পটা শুনলাম। সাথে দেখুন কত কষ্ট করে নদীর মধ্যে, শুধু বাঘ কুমিরের জন্য নয়, এই রকম নদীর মধ্যে ঝড়ের কবলেও অনেক প্রাণ গেছে, নৌকা ডুবি হয়েছে। সাথে থাকুন, সঙ্গে থাকুন।